আমি আগে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে এই মামলা বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আমি একজন সাক্ষী। কারণ আমি যেহেতু গুলিবিদ্ধ হয়েছিলাম আপনার 19 তারিখে প্রেস ক্লাবের সামনে, আমাদের মিছিলে গুলি করা হয়েছিল এবং এরপর তো আমি অ্যারেস্ট হয়ে রিমান্ডে ছিলাম। ফলে আমাকে কিন্তু একটা মামলায় সাক্ষীও করা হয়েছে এখানে। তো এখানে যে জিনিসটা একটু আমি ক্লিয়ার করি, ডাক্তার জাহেদ বলেছেন যদিও, সেখানে হচ্ছে যে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এইটার আইনটাই একটা আলাদাভাবে করা। আপনার তো মনে আছে যে একটা পত্রিকার লেখা বা একটা বইয়ের মানে ঘটনাকেও সাক্ষী হিসেবে এখানে গ্রহণ করার বিধান রাখা হয়েছে, যেটা আগে করা হয়েছিল। কিন্তু এই মামলায় আমরা দেখেছি এই ধরনের কোন ধরনের ফলস সাক্ষী বা কোন ধরনের এভিডেন্স যেটা মানে একদম ক্লিয়ার না, এই ধরনের কিছু নেওয়া হয় নাই। সো এখানে আরেকটা জিনিস যেটা ডাক্তার জাহেদ বলছিলেন যে সময় নিতে পারতো, দেখেন আমরা যখন সাধারণ কোর্ট হয়, হ্যাঁ, সাধারণ কোর্টে কিন্তু অনেকগুলো মামলা থাকে। হয়তো দেখা যাচ্ছে একটা মামলা 3 বছর ধরে চলছে, কারণ তার ডেট পড়ে একই দিনে, অনেকগুলো মামলা থাকে। এখানে কিন্তু যারা প্রসিকিউটর, এখানে যারা মানে জাজ এবং এখানে যারা ইনভলভ, এরা কিন্তু পার্টিকুলারলি এই মামলার জন্য স্পেশালি ইনভলভ, এবং তাকে এইটার জন্য ইনভলভ করা হয়েছে। এটা একটা ট্রাইব্যুনাল, এটার এখানে যারা বলছেন যেটা দ্রুত, এটা ট্রাইব্যুনাল করাই হয় দ্রুত করার জন্য। ট্রাইব্যুনাল করাই হয় যাতে প্রপার জাজমেন্টটা করা যায়, একদম টু দা পয়েন্ট এটা সবকিছু করা যায়। এখন এখানে যেহেতু আপনার আসামি পক্ষ অনুপস্থিত, যেটা আরো জাহেদকে আমি আরেকটু সংশোধন করে দিই ডাক্তার জাহেদকে, সেটা হচ্ছে ইন অ্যাবসেন্সিয়া বিচার কিন্তু এই ট্রাইব্যুনালই হয়েছে। আপনার মনে থাকার কথা চৌধুরী মাইনুদ্দিন। না না না, আমি আন্তর্জাতিক না না হাসিনার স্ট্যান্ডার্ড মেলাবো কেন? আমি বলছি আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড সেটার কথা। না, আন্তর্জাতিক একটা লোক যদি পালায় থাকে এবং পালায় থাকাটা তাকে পাওয়া যাচ্ছে না, বিষয়টা তেমন না। সে তো আপনার মানে ভিজিবল আছে, ভিজিবল হয়ে সে কোর্টে সারেন্ডার করছে না। আপনি এই জন্য না কি না তার না 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 না, আমি তাহলে বলি, আমি আপনাকে একটা উদাহরণ দিই তাহলে। বেনিয়ামিন নেতানিয়াহু কোথায় আছে আইসিসি কি জানে না? আছে তো। ওর বিরুদ্ধে তো চার্জ, কনভিন্সিং চার্জ হয়েছে। ওর ট্রায়াল তো শুরু হয় নাই, কারণ নেতানিয়াহুকে আইসিসি তে পাওয়া না, যায়। আপনি 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 যেগুলো দিচ্ছেন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের আইসিসির জায়গাটা। না মঞ্জু ভাই, এক মিনিট আমি একটু ক্লিয়ার করে নিই, তাহলে দর্শকরা বুঝতে সমস্যা হবে না। আমি এই না, আমি কথাই কিন্তু বলছি। আমি আমি একটু না কিন্তু না আপনাকে না আমি কিন্তু আপনাকে তখন বলি না, আপনি একটু ওয়েট করেন, আমি একটু বলা শেষ করি, ঠিক আছে? আচ্ছা আপনি জি, একটু না না, আপনি আমাকে মিসকোট করছেন মঞ্জু ভাই, আপনি আমাকে মিসকোট করছেন, না, সেই জন্য আমি ক্লিয়ার মিসকোট করে করছি দিতে না তো, চাইছি। আমি উদাহরণ দিচ্ছি, না আমি না না, উদাহরণ আপনি দিচ্ছি। মিসকোট করছেন মঞ্জু ভাই। আমি আবারও বলি, এই ট্রাইব্যুনালে হয়েছে কি হয় না সে আলাপ করি নাই। আমি বলছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি ইন অ্যাবসেন্সিয়া বিচার হয় না, আমরা করছি, তাই প্রশ্ন ভাই, তুলবে, এটা বলছি। আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে আপনি যদি আপনাকে এখন প্রশ্ন করি চৌধুরী মইনুদ্দিনকে যখন ইন অ্যাবসেন্সিয়া ফাঁসি দেওয়া হয়েছে, তখন কি আপনি এটা তুলছিলেন প্রশ্ন? এটা না, আমরা পুরো কোর্টের বিরুদ্ধে, ওইটা পুরো কোর্টের বিরুদ্ধে কথা বলছি। কি বলেন ইন অ্যাবসেন্টিয়া আমি না? হ্যাঁ মঞ্জু ভাই, যারা ভাই রে, প্রেজেন্টে, যাদের প্রেজেন্সে বিচার হয়েছে, আমরা সেটাই নাকচ করছি, সেই বিচারই নাকচ করছি আমরা। জাহেদ আপনাকে আমি বলি, আপনার এই যে আপনার একটা প্রবলেম হচ্ছে, আপনি শুনতেই পারেন না, ছ্যানছ্যানিয়ে ওঠেন। আপনি একটু শুনেন আগে। হ্যাঁ আমি যেটা বলেন। বলতে চাচ্ছি, আপনি পরেও তো বলতে পারতেন যে আমি আপনাকে মিসকোট করেছি, এটা সমস্যা নেই, আপনার অস্থির হওয়ার দরকার নেই, সময় আছে। প্রথম কথা হচ্ছে যে এই ইন অ্যাবসেন্সিয়া বিচার এটা পৃথিবীতে রুলস আকারে আছে। হ্যাঁ, আপনি যেহেতু এখানে এত বড় একটা গণহত্যা হয়েছে, একজন এখানে রাজসাক্ষী উপস্থিত আছেন, এখানে শত শত মানুষের লাশ পড়েছে, মানুষরা ক্ষতিগ্রস্ত, এবং এটা নিয়ে অলরেডি রাষ্ট্রটা একটা এখনো আমরা সেটেলমেন্টে যেতে পারি নাই। এবং এটার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে আপনাকে বিচারের দাবিটা নিয়ে রীতিমতো রাজপথে পরিবারগুলোর মধ্যে একটা আর্তনাদ চলছে। সুতরাং আপনি টেকনিক্যালি আইসিসির কথা তুলে এখানে যখন রায়টাকে, এখানে তো রায়টাকে প্রশ্ন করা হচ্ছে, প্রশ্নবিদ্ধ করার আলোচনাতে আপনি এটা তুলেছেন। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা কৌশলগতভাবে এই শহীদ পরিবার, এই আহতদের আর্তনাদকে কিছুটা আঘাত করার জন্য এটা একটা সুকৌশলী অবস্থান। সেজন্য আমি এটা প্রতিবাদ করছি। সো আমি যেটা মনে করি যে এখানে ইন অ্যাবসেন্সিয়া বিচার হয়েছে, এবং ইন অ্যাবসেন্সিয়া বিচার হতে বাধ্য। কারণ যখন কোনো আসামি পালিয়ে যায়, কোনো খুনি পালিয়ে যাবে, আপনার ঘর থেকে কেউ চুরি করে পালিয়ে গেলে আপনি তার বিচার তার জন্য শাস্তি হবে না? তাকে কোর্টে আনতে পারবেন না? তার ব্যাপারে সে যদি পালিয়ে থাকে তাহলে কোর্টে আনা যাচ্ছে না। না, শেখ হাসিনা কোর্টে আনা যাচ্ছে না কেন? উনি আসছেন না বলেই তো আনা যাচ্ছে না। উনি আসছেন না, বা উনি সেটাই ইন অ্যাবসেন্সিয়া বিচার। মুজিবুর রহমান মঞ্জু, আমি দেখছিলাম যে আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো তারাও আসলে আমি একটু শেষ করি, প্রশ্ন তুলছেন। জি, আমি একটু শেষ করি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দায়িত্ব তো হচ্ছে, আমি তো আপনাকে বলছি যে শেখ হাসিনা যদি কালকে এসে আপিল করে, তাহলে কার ইন অ্যাবসেন্সিয়া বিচারটা হবে বলেন? আমি আপনাকে প্রশ্ন করছি। ধরেন আগামীকাল যদি শেখ হাসিনা এসে সারেন্ডার করে, সে আপিল করে, বিচারটা আবার হবে না? হবে কিনা বলেন?
হ্যাঁ, অবশ্যই। তাহলে তাহলে তাতেই হবে। ইন অ্যাবসেন্সিয়া বিচার তো হচ্ছে না। আপনি ইন অ্যাবসেন্সিয়া বিচারটা করতে সেটা তো বাধ্য হয় নাই। হয়েছেন কেন? না না, হয় নাই, হবে তো। শেখ হাসিনা যদি হবে। কালকে এসে আপনি আপনি যদি আসবেন, শেখ জানেন যে হাসিনা শেখ হাসিনা আসবেন, শেখ হাসিনা যদি আপনাকে বলে থাকে আসবে না, তাহলে তো আসবে না। আর যদি আপনার সাথে যোগাযোগ না থাকে, তাহলে তো আমি তো মনে করি আসা উচিত তার। আপনাকে তিনি বলেছেন যে যদি, উনি আসবেন? জি আপনাকে কি বলেছেন যে উনি আসবেন? না, শেখ হাসিনা তো মানে তাকে যদি, তিনি যদি ন্যায় বিচার পেতে হয়, যারা বলছেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের সিস্টেমে, তার তো আসা উচিত। আপনি কি মনে করেন না তার আসা উচিত? নিশ্চয়ই, নিশ্চয়ই বিচার প্রক্রিয়া ফেস করা নিশ্চয়ই উচিত। জি। নিশ্চয়ই ডাক্তার জাহেদও মনে করেন যে শেখ হাসিনার আসা উচিত, এবং তার অ্যাবসেন্স, তার প্রেজেন্সেই আমরা বিচারটা দেখতে চাই, এবং তার প্রেজেন্সেই তার কি আর্গুমেন্ট আছে সেটা শুনতে চাই। আমার নিজেরও শোনার ইচ্ছা আছে যে শেখ হাসিনা কেমন করে তার হৃদয়ে কাঁপলো না, সে হেলিকপ্টার থেকে গুলি করার কথা বললো, লেথাল ওয়েপন ইউজ করার কথা বললো, লাশ পোড়ানোর কথা বললো। এই জিনিসটা তার মুখ থেকে আমিও শুনতে চাই। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। কিন্তু ঠিক সেই আছে। শোনার যে ইচ্ছাটা আছে, আমাদের যে শোনার যে ইচ্ছাটা আছে যে আসলে কেমন করে হলো বা তার ডিফেন্সে তিনি কি বলতে চান, সেটিকেও তো খুব শক্ত করে সেই ইচ্ছাটার জন্য তো আদালতের প্রক্রিয়াটা কি হলো। কারণ জেনাই খান পান্না তিনি লড়তে চেয়েছিলেন শেখ হাসিনার মামলায়, যিনি আসলে শেখ হাসিনার পক্ষে কথা বললে পরিচিত মুখ, তাকে তো দেওয়া হলো না দাঁড়াতে। না, কোনো নাম না জানা, মুখ না চেনা এমন একজন ব্যক্তি দাঁড়ালেন ডিফেন্স। না, ওনার পক্ষে ওনার জেডাই খান পান্না তো, এটা আপনি তো জানেন, জেডাই খান পান্না কিন্তু ইয়া হতে চেয়েছিলেন, এই ট্রাইব্যুনালের চিফ হতে চেয়েছিলেন। এখন এগুলো তো ধরেন ভেতরের কথা না জেনে বাইরের একটা জিনিস দেখলেই তো আর হবে না। জেডাই খান পান্নাকে যখন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করা হয় নাই, তখন উনি নানা ধরনের সিন ক্রিয়েট করেছেন। এবং জেডাই খান পান্না, আপনি জানেন যে এটার উপর ক্ষুব্ধ হয়ে উনি নানা ধরনের পরিস্থিতি তৈরি করেছেন, সেটা আলাদা ইস্যু। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, কিন্তু আমরা যেটা জেনেছি এটা হয়তো ভেতরের খবর, বাইরের খবর হচ্ছে তিনি শেখ হাসিনার আইনজীবী হতে চেয়েছিলেন, এটি প্রকাশ্য তিনি আনুষ্ঠানিকভাবে। ভাই, উনি যখন ডেট শেষ হয়ে গেছে তখন উনি বলেছেন, এটা আপনার জানা থাকার কথা। এটা হঠাৎ করে উনি আইনজীবী বলেছেন পরিবর্তন যে কোনো সময় কিন্তু হওয়া সম্ভব, এটি এমন কোনো বিষয় না যেটি একদম পরিবর্তন অযোগ্য। আইনজীবী একজন হলে যে কোনো পর্যায়ে আমরা ফাইনাল হওয়ার আগেও আইনজীবী পরিবর্তন হয়। আপনাকে মনে রাখতে হবে আইনের বিষয়টা আইনের দৃষ্টিতে চলবে। এখন ধরেন উনি শেখ হাসিনা পলাতক, একজন পলাতকের পক্ষে কেউ আইনজীবী হতে পারে কিনা আমি জানি না। স্টেট যাকে দিতে পারে সেটা আলাদা জিনিস, কিন্তু একজন পলাতক আসামির পক্ষে, খুনির পক্ষে কেউ এসে দাঁড়িয়ে আইনজীবী দাবি করতে পারে কিনা এটা আমি জানি না, এটা নিয়মটা জানতে হবে। কথা বলছেন? মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ওই যে আপনি না, বলছিলেন যে শোনার যে ইচ্ছা, শেখ হাসিনা কি বলেন, সেই ইচ্ছাটা হয়তো মিটিগেট হতো খানিকটা যদি জেডাই খান পান্না দাঁড়াতেন, তাহলে হয়তো ডেভিড বার্গম্যান না, এটা হতো না, এটা হতো না। আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলেছেন ছোট্ট করে শেষ যে করুন। প্রতিহিংসামূলক বিচার কিনা, ঠিক আছে, এটা আমি ডাক্তার জাহেদের কথার সাথে আমি বলি যে বিএনপি বা জামাত ক্ষমতায় থেকে যদি বিচার হতো, তাহলে এটা প্রতিহিংসার বিচার বলতে পারতেন আপনি। এমন একটা সময় বিচার হচ্ছে যে বিচারটা কম্পারেটিভলি প্রতিহিংসা কম। আগামীতে দেখেন, আগামীতে যারা স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, আইনমন্ত্রী হবেন, সেটা হবে কাদের থেকে? এই বিএনপি, জামাত, এনসিপি, এদের থেকেই হবে। এবং এরা সবাই অনেক অনেক বেশি মানে ক্ষতিগ্রস্ত জায়গা থেকে। ফলে তখন কিন্তু প্রতিহিংসা প্রচন্ড ক্ষতিগ্রস্ত ছিলেন জনাব মুজিবুর রহমান মঞ্জু। সেটা অত প্রচন্ড না, ঠিক আছে, ওটা অত প্রচন্ড ক্ষতিগ্রস্ত না। ধরেন আপনি যদি দেখেন এখন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, উনি অত প্রচন্ড ক্ষতিগ্রস্ত না যতটুকু ক্ষতিগ্রস্ত আপনার ধরেন ওই যে বাবর সাহেব, ঠিক আছে। আপনি যদি দেখেন যে এখন আসিফ নজরুল সাহেব যতটুকু ক্ষতিগ্রস্ত, তার চাইতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত আপনি দেখবেন যে ব্যারিস্টার আরমান বা এই টাইপের যারা আছে। সুতরাং আগামী দিনে এই টাইপের লোকেরা যখন ক্ষমতায় আসবে, তখন দেখবেন যে তখন মনে হবে, তাহলে কেন সেই বিশ্বাসটা চিফ প্রসিকিউটর সাহেবই রাখতে পারলেন না? কেন বললেন যে সামনের দিনে বিচার চলবে কিনা এর জন্য হ্রাস করতে হচ্ছে, যার কারণে এমনকি বিচারটা নিখুঁতভাবে নাও করতে পারেন? এই বক্তব্যটা চিফ প্রসিকিউটরের। আমি আপনার কাছে আবার আসি, এই প্রসঙ্গটা। ট্রাইব্যুনাল করাই হয় দ্রুত বিচারের জন্য। ট্রাইব্যুনালের পদ্ধতি হচ্ছে যে যাতে ডকুমেন্টস গুলো হারিয়ে না যায়। আপনি তো জানেন যেখানে অনেক ডকুমেন্টস লুকিয়ে ফেলা হয়েছে, করা যাচ্ছে না, তা সত্ত্বেও দ্রুত করতে হচ্ছে, কারণ আগামী সরকার এসে সেটি চালায় কিনা। আমি জাস্ট তাকে কোট করছি, আপনি বললে আমি একদম লাইন বাই লাইন কোট করবো। আমি ডাক্তার জাহিদ আপনার কাছ থেকে আপনি কিছু বলতে চাচ্ছিলেন, যোগ করতে চাচ্ছিলেন জনাব মুজিবুর রহমান মঞ্জুর প্রসঙ্গে, সেটি বলেন, তারপর আমি প্রশ্নটি করবো। হ্যাঁ, আমি আমার কথা